হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ওজোন স্তর নিয়ে এবং সেই ওজোন ছিদ্র কিভাবে তৈরি হয়েছে সেখানে, এবং সেই ওজোন ছিদ্র কিংবা ওজোন স্তর যে ধ্বংস তার ক্ষতিকারক প্রভাব সেই সংক্রান্ত আলোচনা করেছিলাম। তো সেটা খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা ছিল পরীক্ষা দৃষ্টিকোণে বলতে গেলে। এইবারে যেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিন হাউস প্রভাব কিংবা গ্রিন হাউস এফেক্ট এবং সেখান থেকে বিশ্ব উষ্ণায়ন। তো এটা আলোচনা করার আগে একটু গ্রিন হাউস সম্বন্ধে জেনে নেওয়া যাক, যেটা তোমরা আগের ক্লাসগুলোতে পড়েছো। তো গ্রিন হাউস কি না, গ্রিন হাউস যেটা হচ্ছে কি না, স্পেশালি গাছপালা রাখার জন্য শীতপ্রধান দেশে একটা কাঁচ নির্মিত ঘর, অর্থাৎ একটা কাঁচ নির্মিত একটা বিশেষ ঘর, যেখানে কি হয় না শীতপ্রধান দেশে এটা বেশি ব্যবহার করা হয়। কারণ হচ্ছে কি না, সাধারণত পরিবেশের উষ্ণতা হিমাঙ্কের কাছাকাছি হলে এই কাঁচের ঘরে সবুজ কি হয় না, উদ্ভিদ কিংবা শাকসবজি সেগুলোকে কিন্তু সহজেই রাখা যায় এবং সেটাই চাষের আকারেও ব্যবহার করা হয়। এবার এটা কিভাবে কাজ করে সেটা একটু বলে নিই। সেটা পরীক্ষাতে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়, কারণ পরীক্ষাতে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা তোমাদের টেক্সট বইতে রয়েছে, সব লেখকের টেক্সট বইতে, সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট কাকে বলে, গ্রিন হাউস গ্যাস কারা, এবং কেন নাইট্রোজেন অক্সিজেন ওরা গ্রিন হাউস গ্যাস হচ্ছে না, গ্রিন হাউস যে প্রভাব তার উপযোগিতা কি, গ্লোবাল ওয়ার্মিং কিভাবে হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে কি কি ঘটতে পারে, গ্লোবাল ওয়ার্মিং কমানোর কি কি উপায় অবলম্বন করা উচিত, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো একটু বলে নিই যে এই গ্রিন হাউস, এই কাঁচ নির্মিত যে ঘর, এটা কিভাবে কাজ করে। দেখো, সূর্য থেকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি আসে। তো যেগুলো দৃশ্যমান আলোক রশ্মি, যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম, যেরকম আমি বলতে চাইছি ইনফ্রারেডের কথা বলছি, অর্থাৎ অবলোহিত তরঙ্গ কিংবা অবলোহিত রশ্মি, তাদের জন্য কি না কাঁচ হচ্ছে তাপ স্বচ্ছ। তার মানে কি সহজেই কাঁচের দেওয়াল ভেদ করে চলে আসে কোথায় না কাঁচের ঘরের মধ্যে। এবারে ঘরের যে মধ্যে সেখানে কি থাকছে না মাটি, গাছ অর্থাৎ উদ্ভিদ থাকছে, তাকে উত্তপ্ত করছে। তাহলে ঘরের ভেতরে থাকা এই মাটি ও উদ্ভিদ যে তাপীয় বিকিরণ নিঃসরণ করছে, স্বাভাবিক তাদের তরঙ্গদৈর্ঘ্য যেটা এসে আপতিত হয়েছিল তার থেকে বেশি হবে। তো এই বিকিরণ কিন্তু কাঁচের সাপেক্ষে, এটা কিন্তু কাঁচ তাদের সাপেক্ষে হচ্ছে অস্বচ্ছ, তার মানে তাকে ভেদ করে আর যেতে পারে না। তার মানে কি রশ্মির কিছু অংশ শোষণ হচ্ছে আর উত্তপ্ত হচ্ছে, আর বাকিটা ঘরের ভিতরকার যে মাটি রয়েছে সেখানে প্রতিফলিত করে। তো এর ফলে কি হচ্ছে, কাঁচের ঘরের যে উষ্ণতা বাইরের তুলনায় বেশি হয়ে যায়, কিন্তু একটা নির্দিষ্ট মান বজায় থাকে, যার জন্য গাছপালা, শাকসবজি, বিভিন্ন উদ্ভিদ সেগুলো একটা অনুকূল পরিবেশ যেন পায়, যার ফলে গাছের বৃদ্ধি কিংবা প্রাকৃতিক সব প্রক্রিয়াগুলো বজায় থাকে। এইটা হচ্ছে নর্মাল গ্রিন হাউস আর কি। কিন্তু আমরা সেটা পড়তে চাইছি না। আমাদের সিলেবাস যেটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কিংবা গ্রিন হাউস প্রভাব। এবার প্রশ্ন হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস যখন কথাটা আসছে, তার মানে নিশ্চয়ই সেটা গ্রিন হাউস এফেক্ট থেকে সম্পর্কিত রয়েছে। তাহলে এই গ্রিন হাউস প্রভাবটা কি না, এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া যার সাহায্যে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে যে বিভিন্ন গ্যাস রয়েছে, যেমন আমাদের কার্বন ডাইঅক্সাইড রয়েছে, মিথেন রয়েছে, জৈব গ্যাস, নাইট্রাস অক্সাইড রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, পৃথিবীপৃষ্ঠ থেকে কি করছে না বিকিরিত যে অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ, অর্থাৎ দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যেগুলো রয়েছে, অর্থাৎ আমাদের অবলোহিত রশ্মি, তার কিছু অংশকে শোষণ করছে ও বাকি অংশকে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। এর ফলে কি হয় না জীবজগৎ কি হয়, বেঁচে থাকার যে অনুকূল পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি হয়। একে আমরা বলি গ্রিন হাউস প্রভাব কিংবা গ্রিন হাউস ইফেক্ট। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এটা সবুজ ঘরের ক্রিয়া কিংবা সবুজ ঘর প্রভাবও আমরা বাংলায় বলে থাকি। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, এটা একটা ন্যাচুরাল ফেনোমেনন থাকছে, কিন্তু সমস্যাটা হয়ে যায় কখন না, যখন গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যায় তখনই সমস্যাটা হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমাদের এখন বর্তমানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড যে বিভিন্ন রয়েছে, ধরো N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, CFC জাতীয় পদার্থ, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প, এই সব গ্রিন হাউস গ্যাসের যখন ঘনত্ব খুব বেড়ে যাচ্ছে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য, তখন কি হচ্ছে না নিম্ন বায়ুমণ্ডলে একটা গ্যাসীয় স্তর মতো একটা লেয়ারের মতো সৃষ্টি করছে, আর যা সূর্য থেকে আগত ক্ষুদ্র যে তরঙ্গদৈর্ঘ্য থাকে তাকে আপতিত
হতে দেয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে যখন বেশি তরঙ্গদৈর্ঘ্যযুক্ত অবলোহিত রশ্মি মহাশূন্যে ফিরে যেতে চায় তাকে তারা বাধা দেয়। তো এই সমস্ত গ্যাসীয় উপাদান কি করে না, বিকিরিত রশ্মির কিছু অংশ নিজেরাই শোষণ করে নেয়, তা নিজেরাই উত্তপ্ত হয়ে যাচ্ছে, আর বাকি অংশ পুনরায় পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত করে। এর ফলে কি হচ্ছে, পুরো পৃথিবী এবং তার যে পরিমণ্ডল রয়েছে সেটা গ্রিন হাউসের যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সেটা কি হচ্ছে, একটা সে কাঁচের যে ঘরের মতো তার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করছে। এর ফলস্বরূপ কি হয় না, বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে। এর ফলে পৃথিবীকে ঘিরে তার যে সংলগ্ন বায়ুমণ্ডল রয়েছে একটা উষ্ণ বাতাবরণ কিন্তু সৃষ্টি হচ্ছে। এটাকেই আমরা গ্রিন হাউস ইফেক্ট বলি। তার মানে সেই যে কাঁচের ঘরের মতোই পৃথিবীর অবস্থাটা দাঁড়িয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে গ্রিন হাউসের ইফেক্টের সংজ্ঞা পরীক্ষাতে লাগতে পারে 1 মার্কসে, যেটা তোমরা এখানে বইতেও দেখতে পাচ্ছ যে সংজ্ঞাটা রয়েছে, সেটা সংজ্ঞাটা লিখবে। তারপরে যে প্রশ্ন হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস কারা, আমি একটু আগে নামগুলো বলেছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, গ্রিন হাউস গ্যাস হচ্ছে তারা যারা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত যে সকল গ্যাসীয় উপাদান রয়েছে তাদেরকে সূর্য থেকে যখন আসছে তখন ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট সেই রশ্মিকে পৃথিবীতে আসতে দিলেও উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে যখন বেশি তরঙ্গদৈর্ঘ্যযুক্ত বিকিরিত তরঙ্গ, অর্থাৎ আমি বেশি তরঙ্গদৈর্ঘ্যযুক্ত অবলোহিত রশ্মির কথাই বলবো, ইনফ্রারেডের কথা, সেগুলোকে মহাশূন্যে ফিরতে বাধা দেয়, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম। তাহলে কি হচ্ছে, কিছুটা তারা নিজেরা শোষণ করছে আর বাকিটা পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত করছে। এর ফলে পৃথিবী এবং তার পরিমণ্ডলকে কি করছে না, উত্তপ্ত রাখছে। একেই বলা হয় গ্রিন হাউস গ্যাস। তো এবার ব্যাপার হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে, সেই গ্রিন হাউস গ্যাসের উদাহরণ পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বইতেও রয়েছে, আমি একটু আগেই বললাম। তোমরা এইভাবে পড়বে যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে জৈব গ্রিন হাউস গ্যাস আর অজৈব গ্রিন হাউস গ্যাস। এবার জৈব গ্রিন হাউস গ্যাসের মধ্যে আমরা মিথেনের নাম বলবো আর সিএফসিকেও বলা যাবে। অজৈব গ্রিন হাউস গ্যাসের মধ্যে কাদেরকে বলবো না, কার্বন ডাইঅক্সাইড বলবো, যার প্রভাব সবচেয়ে বেশি। শর্ট প্রশ্নও রয়েছে, গ্রিন হাউসের জন্য কি গ্রিন হাউস ইফেক্টের জন্য সবচেয়ে বেশি দায়ী কে? কার্বন ডাইঅক্সাইড। মিথেন অনেক বেশি দায়ী হওয়া উচিত, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, তাই কার্বন ডাইঅক্সাইডই হচ্ছে মূল দায়ী। এছাড়া ওজোন গ্যাস, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প। তো আমি এই যে কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম, ওজনের কথা বললাম, নাইট্রাস অক্সাইডের, জলীয় বাষ্পের কথা বললাম, এগুলো সকলেই হচ্ছে অজৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। শর্ট প্রশ্ন রয়েছে। আর জৈব হলে আমরা মিথেনের নামই বলবো আর বলবো সিএফসির কথা। এবার স্বাভাবিকভাবে তোমাদের মনে হয় যে বায়ুমণ্ডলে তো নাইট্রোজেন অক্সিজেন যথেষ্ট পরিমাণে রয়েছে, নাইট্রোজেন তো প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু এদেরকে কেন গ্রিন হাউস গ্যাস বলা হয় না? কারণ হচ্ছে এরা গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী না। তার কারণ হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, এই যে গ্যাস, তাদের যে অণুপরমাণুগুলো রয়েছে, তাদের যে মানে কম্পন, তার যে কম্পাঙ্ক, সেইটা কিন্তু অবলোহিত রশ্মি শোষণের পক্ষে কিংবা অবলোহিত যে রশ্মি রয়েছে তাকে শোষণ করার উপযুক্ত মোটেই না। তার মানে তারা শোষণ করতে পারে না, এই জন্য তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলা যায় না। এটাও একটা শর্ট প্রশ্ন। অক্সিজেন, নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডলে বেশি থাকা সত্ত্বেও তারা কেন গ্রিন হাউস গ্যাস নয়? তো এটা মাথায় তোমাদের রাখতে হবে। এবারে স্বাভাবিকভাবে এই যে নামগুলো আমি বললাম, তোমরা বইতেও লক্ষ্য করে দেখতে পারো, এই যে নামগুলো তোমাদের রয়েছে। দেখো, কার্বন ডাইঅক্সাইড তার অবদান কিন্তু সবচেয়ে বেশি, দেখো 50%। ওই জন্য শর্ট প্রশ্ন জিজ্ঞেস করে কার বেশি দায়ী কে। কিন্তু তারপরে দেখো যে মিথেন রয়েছে, সিএফসি রয়েছে, ওজোন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, এদের অবদান কীরকম রয়েছে। এরপরেই দেখো মিথেনের রয়েছে 19%, সিএফসি রয়েছে 16%, ওজনের রয়েছে 8%, N2 অর্থাৎ নাইট্রাস অক্সাইডের রয়েছে 5% আর জলীয় বাষ্প 2%। তার মানে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে এইখানে আমরা নাইট্রোজেন এই যে প্রচুর পরিমাণে উপস্থিত থাকলেও তারা কিন্তু নয়। কি নয় না, গ্রিন হাউস গ্যাস নয়, কারণ তারা অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না। এইটা হচ্ছে ব্যাপার, এই জন্য তারা গ্রিন হাউস গ্যাস। এইবারে আমরা জানবো এই যে গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা কি না। আমাদের বইতে শর্টে লেখাই রয়েছে যে ভূসংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস যদি না থাকতো তাহলে পৃথিবী কিংবা আমাদের ভূপৃষ্ঠ যে কর্তৃক বিকিরিত তাপ পুরোটাই কিন্তু মহাশূন্যে ফিরে যেত। তখন কিন্তু আমাদের ভূসংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা -30°C কিন্তু হয়ে পড়তো। তার মানে সেই উষ্ণতায় কিন্তু জীবগুলোর বেঁচে থাকা কিন্তু অসম্ভব হতো। তার মানে পৃথিবীতে যে জীবনের অস্তিত্ব, স্পেশালি জীবের যদি বলা হয়, সেটা কিন্তু লোপ পেত। যদি এটাকে একটু ভালো করে বলা হয় যে দেখো, এই গ্রিন হাউস প্রভাবের জন্য ভূপৃষ্ঠ কি হচ্ছে না, উত্তপ্ত থাকছে। হয়তো এখন যেটা দাঁড়িয়েছে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য একটু বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে, যার জন্য বিশ্ব উষ্ণায়ন দেখা যাচ্ছে।
কিন্তু যদি একেবারে গ্রিন হাউস গ্যাসের প্রভাব না থাকে কিংবা গ্রিন হাউস প্রভাব না থাকে, তখন কি হবে না, পুরো অবলোহিত রশ্মি যেগুলো এসে আপতিত হয়েছে সেটা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যাবে। এর ফলে কি হবে না, পৃথিবীর যে গড় উষ্ণতা, যেটা নর্মালি এটা 15°C মোটামুটি থাকার কথা, যার জন্য বেঁচে থাকার জন্য অন্তত 15°C টেম্পারেচারের প্রয়োজন, সেটা থাকতো না। সেটা হয়ে যেত কত না, -30°C। তখন কিন্তু এই অত শীতল পরিবেশে ব্যাকটেরিয়া আর কিছু জীবাণু, তাছাড়া কিন্তু কোনো প্রাণী, কোনো উদ্ভিদ জীবন ধারণ করতে পারতো না। তার মানে পৃথিবীর কি হতো না, জীবের অস্তিত্ব কিন্তু পৃথিবী থেকে লোপ পেয়ে যেত। তো এটা হচ্ছে সমস্যা। কিন্তু বেশি পরিমাণে গ্রিন হাউস গ্যাস হয়ে যাওয়ার জন্য আমার কি সমস্যা না, তার জন্য গ্লোবাল ওয়ার্মিং কিংবা বিশ্ব উষ্ণায়ন দেখা যাচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গ্লোবাল ওয়ার্মিং কিংবা বিশ্ব উষ্ণায়ন কি ব্যাপার না, পরিবেশ দূষণের ফলে বায়ুমণ্ডলে কি হচ্ছে না, গ্রিন হাউস গ্যাসের প্রভাব কিংবা ঘনত্ব বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এই প্রত্যক্ষ ফলাফল কি, পৃথিবীর গড় উষ্ণতা বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে। তো পুরো পৃথিবী জুড়ে ক্রমাগত এই উষ্ণতা বৃদ্ধির জন্য কিংবা এই যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, এই ঘটনা কিংবা এই প্রবণতাকেই আমরা বলে থাকি বিশ্ব উষ্ণায়ন। তাহলে এই যে বিশ্ব উষ্ণায়ন, এটা কি হবে না, গ্রিন হাউস গ্যাসগুলোর যখন ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাহলে সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যগুলো আসছে বায়ুমণ্ডল ভেদ করে সহজে ভূপৃষ্ঠে পৌঁছেও যাচ্ছে, কিন্তু ভূপৃষ্ঠ দ্বারা সেটা কিন্তু প্রতিফলিত হয়ে যখন দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে, তখন কিন্তু সে আর মহাশূন্যে ফিরে যেতে পারছে না। কেন? গ্রিন হাউস গ্যাস সেগুলোকে শোষিত করছে এবং আবদ্ধ হয়ে কি করছে না, পুনরায় বিকিরণের মাধ্যমে ভূপৃষ্ঠে কিন্তু ফিরে আসছে। এই যে ফিরে আসছে, তাহলে কি হচ্ছে, নিম্ন যে বায়ুমণ্ডল রয়েছে তার উষ্ণতাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এর ফলে কি হয় না, পৃথিবীর যে তাপীয় সাম্য সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এই যে তাপীয় সাম্য বিঘ্নিত হচ্ছে, এর ফলে পৃথিবীর কিন্তু গড় উষ্ণতা বেড়ে চলেছে। আগে যা ছিল এখন তাদের সেই তুলনায় বেড়ে গেছে। তো বিশ্ব উষ্ণায়ন কিন্তু পুরোটাই গ্রিন হাউস প্রভাবেরই একটা প্রভাব, আমরা বলতে পারি এটাই হচ্ছে কারণ। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে বিশ্বে যে উষ্ণায়ন হচ্ছে, তাহলে এই যে গ্রিন হাউসের প্রভাবের মধ্যে সবচেয়ে বেশি আমি যেটা বললাম কার্বন ডাইঅক্সাইড দায়ী, তারপরে মিথেন, তারপরে সিএফসি, তারপরে নাইট্রাস অক্সাইড, তারপরে অন্যান্য গ্যাস ও জলীয় বাষ্প। তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে কারণগুলো কি কি না, দেখবে তোমাদের এখানে পয়েন্ট করে লেখা রয়েছে, পরীক্ষাতে লাগবে কি না, জীবাশ্ম জ্বালানি ব্যাপক ব্যবহার, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণের নির্গত হচ্ছে। তো এটা একটা ব্যাপার। আর কি না, আমাদের যেই অরণ্য ছেদন যেটা হচ্ছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে, জঙ্গল কমে যাচ্ছে, তার ফলে কার্বন ডাইঅক্সাইড স্বাভাবিক যে মানে কি বলবো, উদ্ভিদ কমে যাচ্ছে। তো উদ্ভিদ কমে যাওয়া মানে স্বাভাবিক কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ সেটা বেড়ে যাচ্ছে। বায়ুতে যে অন্যান্য গ্রিন হাউস গ্যাস যেরকম সিএফসি আছে, মিথেন আছে, নাইট্রোজেন অক্সাইড আছে, এগুলোর পরিমাণ কি হচ্ছে না, এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে। তা প্রতি বছর বায়ুমণ্ডলের সিএফসি গ্যাসগুলো যে বৃদ্ধির হার প্রায় 5%। তবে এভাবে চলতে থাকলে কিন্তু 2030 মোটামুটি এই সাল নাগাদ তখন বিশ্ব উষ্ণায়নে প্রায় দ্বিগুণ প্রভাব বিস্তার করবে। তখন কিন্তু পৃথিবীর পরিস্থিতি খুবই সমস্যা কিংবা বিপজ্জনক হয়ে উঠবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে গ্রিন হাউস এফেক্ট হলো, এর ফলে যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এর কি প্রভাব হতে পারে না, একটা কথা তোমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রভাব তো অনেকগুলোই রয়েছে। তার আগে একটা কথা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে কি, যে আমাদের বিভিন্ন যে কারণগুলো রয়েছে বিশ্ব উষ্ণায়নে, এবারে কার্বন ডাইঅক্সাইড একটা হচ্ছে বড় কারণ। তো কার্বন ডাইঅক্সাইড কি করে আসছে সেটা তোমরা বুঝতেই পারছো, যে জ্বালানিগুলো যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কার্বন সমৃদ্ধ যে জ্বালানিগুলো হবে, সেখান থেকে তো বুঝতেই পারছো কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে বেরোচ্ছেই। তার মানে জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা প্রচুর বেশি, আমাদের বিকল্প কিছু ব্যবস্থা ভাবতে হবে। এই যে সিএফসির কথা বললাম, এবারে সিএফসি কি হয় না, একটা অণু সিএফসি তার কিন্তু এই হিটিং ইফেক্ট ঘটানো কিংবা বিশ্ব উষ্ণায়ন ঘটানোর যে ক্ষমতা 10,000 কার্বন ডাইঅক্সাইড অণুর প্রায় সমান। তাহলে ভাবো কত বেশি ক্ষমতা। তাহলে সিএফসির ব্যবহার কমানো কিংবা প্রায় বন্ধ করার চেষ্টা করতেই হবে। আর কি না, কোথায় পাওয়া যাচ্ছে কিংবা কোথায় বেশি ব্যবহার করা হচ্ছে না, রেফ্রিজারেটরে, এয়ার কন্ডিশন যেগুলো রয়েছে, এসি, ফোম কিংবা যে প্লাস্টিক তৈরি করা হচ্ছে, স্প্রে যে ক্যান থাকছে, বিমানের যে প্রপেলার থাকছে, এই যে চিকিৎসায় যে জীবাণুনাশক যে পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো সবগুলো কিন্তু এগুলো করছে। শুধু এইটা করছে তা নয়, ওজোন স্তরের ক্ষয়ও কিন্তু সিএফসি প্রচুর করছে। এছাড়া এই যে নাইট্রাস অক্সাইড বৃদ্ধি ও বিশ্ব উষ্ণায়ন, এবার নাইট্রাস অক্সাইড যে হচ্ছে সেও একটা প্রধান কারণ। কিন্তু কোথা থেকে আসছে এই নাইট্রাস অক্সাইড, কোথা থেকে না, কৃষিকাজে যে রাসায়নিক সারের ব্যবহার করা হচ্ছে,
জীবাশ্ম জ্বালানির যে দহন হচ্ছে, সার শিল্প হচ্ছে, ফসলের অবশেষে যে পচন হচ্ছে, কাঠের যে জ্বালানি হচ্ছে, মাটিতে যে অনুজীব ক্রিয়া প্রাকৃতিকভাবে হচ্ছে, সেখান থেকেও কিন্তু নাইট্রাস অক্সাইড পাওয়া যাচ্ছে। এছাড়া কার্বন মনোক্সাইড রয়েছে, সালফার ডাইঅক্সাইড রয়েছে, ইথেন রয়েছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড রয়েছে, এরাও কিন্তু বিশ্ব উষ্ণায়ন কম বেশি প্রভাব ফেলে। মিথেনের কথাও যদি আমরা বলি, তাহলে মিথেনও যথেষ্ট পরিমাণে যেহেতু দায়ী রয়েছে। এবার মিথেন কোথা থেকে আসছে? না, গৃহপালিত পশু, ওই যে কীট রয়েছে, কীটের যে অন্ত্রের কোহল সন্ধান, তার থেকে। পচা জৈব আবর্জনা বৃদ্ধি, ধান ক্ষেত রয়েছে, গ্যাস রয়েছে, কয়লা খনি রয়েছে, সেখানে যে দহন হচ্ছে, বায়োমাস যে প্রজ্বলন করা হচ্ছে বিকল্প শক্তি উৎসের যে সন্ধানে, সেটা। আবদ্ধ যে কোনো বর্জ্যবস্তু রয়েছে সেটা যদি জলাভূমিতে পড়ে থাকে, সেখান থেকেও। তো মিথেন প্রতি বছর, যেরকম আমরা সিএফসির কথা বললাম 5%, এটা হচ্ছে প্রায় 1.2% প্রতি বছর কিন্তু মিথেনের বৃদ্ধি বাড়ছে। মিথেন গ্যাস CO2-র তুলনায় দ্বিগুণ বেশি তাপ ধরে রাখতে পারে। তার মানে বুঝতেই পারছো, মিথেনও যথেষ্ট কিন্তু প্রভাব ফেলে গ্রিন হাউস ইফেক্টে। তো আমাদেরকে এখন যদি সচেতন আমরা না হই, তখন কিন্তু ভবিষ্যতে খুব বড় বিপদ, কিংবা মানুষের কিংবা পুরো জীবকুলের অস্তিত্ব বজায় রাখা খুবই কিন্তু মুশকিল হয়ে যাবে। এবার একটু জেনে নেওয়া যাক, তাহলে এই গ্রিন হাউস গ্যাসের কিংবা যে গ্লোবাল ওয়ার্মিং হলো, তার ফলে কি হচ্ছে না, এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর কিন্তু উষ্ণতা প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, এটা চরম একটা প্রাকৃতিক বিপর্যয়কে ডেকে আনবে। তো বুঝতেই পারছো কেন না, এই যে গড় উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, এর ফলে কি হবে না, জলবায়ু কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে কি, গ্রিন হাউস গ্যাস, স্পেশালি যে কার্বন ডাইঅক্সাইড, এর পরিমাণ আরো বৃদ্ধি পেলে কি হবে, আগামী শতকে যে আমরা বলছি 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ছে, কি 1.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ছে, সেটা 3 ডিগ্রি হয়ে যাবে। তখন শীতের চেয়ে গ্রীষ্মের প্রকোপ কিন্তু বাড়বে। তাহলে এই যে ঋতুগুলি যে রয়েছে, আগমন অনিয়মিত হয়ে পড়বে। তখন দেখবে ঘূর্ণি হচ্ছে, ঝড় হচ্ছে, বজ্রপাত হচ্ছে, বিভিন্ন যে খরা কোথায় পড়ছে, চাষবাসের উপর প্রভাব, অনেক কিছু হবে। এছাড়া কি হবে না, সমুদ্রের যে জলস্তর সেটা বৃদ্ধি পাবে, সেখান থেকে কিন্তু মহাপ্লাবন ঘটবে। যেরকম ধরো বায়ুমণ্ডলের উষ্ণতা যদি বাড়ে, তাহলে কুমেরু যে মহাদেশ রয়েছে, সেখানে কি হবে না, যে পুরু বরফের স্তর রয়েছে, যে অন্যান্য মহাদেশীয় কিংবা পার্বতীয় যে হিমবাহ রয়েছে, সেগুলো দ্রুত কি হবে, গলতে শুরু করবে। এই যে বরফ গলা, এই বরফগুলো থেকে কি হবে না, সমুদ্রে যুক্ত হবে। তাহলে সমুদ্রের জলতল কি হবে না, সমুদ্রের জলতলের উচ্চতা আরো বৃদ্ধি পাবে। এর ফলে উপকূলবর্তী যে এলাকা রয়েছে, যে নিচু অংশ যেগুলো, সেগুলো জলমগ্ন হয়ে যাবে, মাটির উর্বরতা কমে যাবে, কৃষি জমি কি হবে, হ্রাসের ফলে উৎপাদন ব্যাহত হবে, ভূমিরূপের পরিবর্তন হবে, সমুদ্র স্রোতের পরিবর্তন হবে, এরকম অনেক রকমের সমস্যার সৃষ্টি হবে। তো বিজ্ঞানীরা আশা করছেন 2030 সালের মধ্যে বাংলাদেশে প্রায় 17%, 2050 সালের মধ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রায় 15%, উপকূলবর্তী যে নিম্নভূমি, সেগুলো সব কিন্তু জলের তলায় চলে যাবে। আর কি না, বায়োডাইভার্সিটি কিংবা যে জীব বৈচিত্র্য, তার উপরে প্রভাব। বিশ্ব উষ্ণায়নের ফলে জীব বৈচিত্র্য বিপন্ন হবে, অসংখ্য প্রাণী এবং উদ্ভিদ তারা কিন্তু হারিয়ে যাবে। কারণ হচ্ছে, এরকম উষ্ণতা পরিবর্তন হলে কিন্তু মুশকিল। বলা হচ্ছে যে বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে 3 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায়, তার 40% স্তন্যপায়ী প্রাণী, 23% ধরো এই যে প্রজাপতি কিংবা কয়েক শতাংশ পাখি, এগুলো কিন্তু চিরতরে কিংবা একদম সব দিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে। তাহলে কত রকম সমস্যা ভাবো। জলজ যে বাস্তুতন্ত্র রয়েছে, সেটাও কিন্তু বিঘ্ন হবে। কি হবে না, দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের অভাবে উদ্ভিদের যে প্ল্যাঙ্কটনগুলো রয়েছে, সেগুলো মারা যাবে। তো জলজ বাস্তুতন্ত্র যেটা, সেটাও বিপন্ন হয়ে যাবে। অসংখ্য জলজ উদ্ভিদ এবং প্রাণীরও অবলুপ্তি ঘটবে। উষ্ণতা বৃদ্ধির ফলে কি হবে, গাছে গাছে যখন ঘষা লাগবে, দাবানল সৃষ্টি হবে। তার মাধ্যমে কি হবে, বিস্তীর্ণ বনভূমি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব উষ্ণায়ন আর কি হবে না, মৃত্তিকার যে জলের পরিমাণ, সেটা হ্রাস পাবে। এর ফলে কি হবে, ভৌম জলের ভান্ডারে টান পড়বে। তাহলে সামগ্রিকভাবে বাস্তুতন্ত্র কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমাদের শরীরে কি হবে না, বেশি উষ্ণতায় জীবাণু সংক্রমণ বৃদ্ধি পাবে। ভাইরাস, ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগের, যেরকম ধরো ম্যালেরিয়ার কথা বলা হচ্ছে, ডেঙ্গু, হাঁপানি, অ্যালার্জি, এগুলো প্রকোপ কিন্তু বাড়বে। তাহলে অতগুলো সমস্যা কিন্তু রয়েছে। কি উদ্যোগ নিতে হবে, যার ফলে আমাদের এই বিশ্ব উষ্ণায়নের প্রভাবটা কমাতে পারবো? সবচেয়ে প্রথম উদ্যোগ নিতে হবে যে জীবাশ্মজনিত যে জ্বালানিগুলো রয়েছে, সেগুলোর ব্যবহার কমা। তাহলে কি করতে হবে না, এই পেট্রোল ডিজেল থেকে শুরু করে এই ব্যবহারগুলো যদি কমাতে হয়, তাহলে কি করতে হবে না, কম দূরত্বের মধ্যে সাইকেলের ব্যবহার। সাইকেল চালানোর জন্য কি করতে হবে না, আলাদা ফুটপাথ তৈরি করতে হবে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বদলে
যে কারো অর্থ আছে বলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবে, তার থেকে বরং ভালো কি না কার পুলিং ব্যবস্থা করা, একসঙ্গে অনেক যেতে পারবে। তো এগুলো কিন্তু ইউরোপ মহাদেশে কিংবা আমাদের প্রতিবেশী দেশ চীনেও কিন্তু এটা দেখা যাচ্ছে অনেকটা তৎপরতা। কিছু অপ্রচলিত শক্তির ব্যবহার করতে হবে, যেমন সৌরশক্তি, যা দূষণ ছড়াবে না, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, এগুলো। এই যে ফ্রেয়নের উৎপাদন অর্থাৎ সিএফসি গঠিত যৌগ কিংবা হ্যালোজেন গ্যাসের যে উৎপাদন, এটা কিন্তু একদম নিষিদ্ধ করতে হবে এবং বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা দেশকে করতে হবে। অরণ্য ধ্বংস হ্রাস করতে হবে, বৃক্ষরোপণ কিংবা বন সৃজন করতে হবে যাতে করে পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে। প্রযুক্তির উন্নতি ঘটাতে হবে, এরকম প্রযুক্তি করতে হবে যাতে করে কি জ্বালানি অপচয় এবং ব্যবহার কমিয়ে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমানো যায়। এই যে আবর্জনাগুলো রয়েছে তাদের কিছু প্রক্রিয়াকরণ করতে হবে, অর্থাৎ মিথেন উৎপাদনকারী যে আবর্জনাগুলো রয়েছে সেটাকে সঠিক প্রক্রিয়া প্রয়োগ করে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের যে সঞ্চয় সেটা কমাতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যত নিয়ম যত কিছুই থাকুক না কেন, মানুষের মধ্যে যদি জনসচেতনতা না থাকে, অ্যাওয়ারনেস না থাকে, তাহলে কিন্তু কোনো কিছু নিয়ম সেখানে কার্যকরী হবে না। তো এটা কিন্তু মানুষের মধ্যে কিংবা স্পেশালি তোমাদের মধ্য দিয়ে, যে ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে, কারণ একটা ছাত্রছাত্রী মানে একটা পরিবার, তো সেখান থেকেই সচেতনতা বৃদ্ধি করতে হবে যে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা হলে কি সমস্যা হতে পারে ভবিষ্যতে। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর চাষের ক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত যে সার রয়েছে তার ব্যবহারটা একটু কমাতে হবে, কারণ সেখান থেকে বিভিন্ন নাইট্রাস অক্সাইড, অন্যান্য নাইট্রোজেন ঘটিত অক্সাইডের নির্গমন হচ্ছে। সেটা কমালে আমরা নাইট্রোজেন ঘটিত সারের পরিবর্তে আমরা জৈব সারের ব্যবহার বাড়াতে পারি, যাতে করে জমির উর্বরতাও বাড়বে, পরিবেশও সুরক্ষিত থাকবে। আর কি করতে হবে না, গ্রিনহাউস গ্যাস কমানোর জন্য বিভিন্ন গবেষণা কাজে প্রশাসনকে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানকে কিংবা শিল্প সংস্থাগুলোকে একটু এগিয়ে আসতে হবে। অর্থাৎ এরকম গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে যেখানে তারা গবেষণা করে কিছু উপায় বের করতে পারবে। তো এইগুলো খুবই প্রয়োজন এই গ্রিন হাউস গ্যাসের প্রভাব একটু কমানোর জন্য, যেটা নর্মাল সেটা করার জন্য। তো এখানেই শেষ হচ্ছে গ্রিন হাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনা। আমরা এর পরের ভিডিওতে একটা নতুন টপিক অর্থাৎ শক্তির উৎসে যথাযথ ব্যবহার, সেখান থেকে আমরা তাপন মূল্য রয়েছে, আরও জিনিস রয়েছে, বিভিন্ন রকম জ্বালানি রয়েছে তাদের তাপন মূল্য রয়েছে, এবং সেখান থেকে দেখবে যে কি কি জ্বালানি আমাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন রয়েছে, স্থিতিশীল উন্নয়ন কি, কিভাবে করা হবে। তো এই সংক্রান্ত আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। মন দিয়ে ঘরে পড়াশোনা করো। টিল দেন।